প্রার্থী তৈরি করছেন, আপনাদের ভোটে মোদি তৈরি হচ্ছে, দেশের প্রাইম মিনিস্টার, দেশের রাজ্যের চিফ মিনিস্টার তৈরি হচ্ছে, কিন্তু খোঁজ নিয়ে দেখুন এই এসআইআর এর ফর্ম ফিলআপ ভোটারদেরকে ফিলআপ করতে হচ্ছে, কোন মুখ্যমন্ত্রীকে ফিলআপ করতে হচ্ছে না, কোন প্রধানমন্ত্রীকে ফিলআপ করতে হচ্ছে না। কেন ভাবতে পেরেছেন? সিস্টেমের মধ্যে আপনাদের আসতে হবে। আপনাদের ভোটের জন্য মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, আপনার গণনা ফর্ম আপনাকে ফিলআপ করতে হচ্ছে, আপনাকে বৈধ ভোটার নিজেকে প্রমাণ দিতে হচ্ছে, আর আপনাদের ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন যিনি, তাকে প্রমাণ করতে হচ্ছে না তিনি বৈধ ভোটার কি অবৈধ ভোটার। তাহলে সিস্টেমটা গন্ডগোল, নাগরিকের মধ্যে হয়রানি করছে, দিকে না প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী এড়িয়ে যাচ্ছে। তাই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আমরা বারবার আওয়াজ তুলেছি, আজকেও আওয়াজ তুলছি যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, যে আমরা নাগরিক হয়ে এসআইআরের নামে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। নাগরিকের মধ্যে আতঙ্ক তৈরি করে দিচ্ছে, আতঙ্ক বন্ধ করতে হবে। আমি প্রথম দিন থেকে বলে এসেছি, আজকেও বলছি যে কি করবো আমরা, বাঘকে কি করতে হবে, এই ডান দিকটা দিয়ে দাও ভাই, এই চেয়ার যারা এই দিকটা দাও, এইখানটা দিয়ে দাও, এদিকে এদিকটা দাও, এখানটা দিয়ে দাও। আমরা কি বলেছি, বাঘ এসআইআর যদি হয় বাঘকে বন্দি করতে হবে। আমি বলুন আপনাদের এই বিরামনগর প্রাইমারি স্কুল মাঠে খবর পেয়েছেন বাঘ এসে গিয়েছে, তাহলে ঘরখান থেকে সবাই যদি পালিয়েই যান, বাঘ কি যাওয়ার জন্য এসেছে? বাঘকে ডেকে আনা হয়েছে আপনাকে আতঙ্কিত করার জন্য, আপনাকে খাওয়ানোর জন্য বাঘকে ডেকে নিয়ে এসেছে। তাই আমরা যদি আতঙ্কের মধ্যে ঘরে বসে থাকি, যদি ঘরে ঢুকে থাকি, এ বাঘ যাবার নয়। তাই এসআইআর নিয়ে এসে আপনাকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এসআইআর এর ভয়ে যদি ঘরে ঢুকে বসে থাকেন, ঘরে ঢুকে যদি দরজা দিয়ে রাখেন, এই সমস্যার সমাধান হবে না। আতঙ্ক মুক্ত হতে হবে, ঘর থেকে বার হতে হবে, বাঘকে খাঁচাই ভরার প্ল্যান করতে হবে। তাই এসআইআর নামক যে বাঘ এসেছে সঠিকভাবে ফিলআপ করে ওই বাঘকে আমরা খাঁচাই ভরে দেব। আর আমরা যদি ভয় পেয়ে যাই, আমরা যদি আতঙ্কিত হয়ে যাই, করতে পারবো? আমরা চলবে আমাদের? তাহলে আমাদের কি করতে হবে? বেরিয়ে আসতে হবে, সাহস করতে হবে। আচ্ছা, এলাকার মানুষ যারা আছেন, চাষিভুষি মানুষ তারা কি আমরা? এখানকার মানুষের বেশি পেশা কি চাষবাস? তো তাহলে আপনারা ভালো করে বলবেন, সাপে কামড়ে মারা যাওয়ার ঘটনা আপনাদের এখানে ঘটে না? মেডিকেল সায়েন্স বলছে সাপে কামড়ে মারা গেলে 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি তার শরীরে, এখান থেকে সামনে দিকে আসো, সামনে দিকে আসো, হটাও এখানে क्या कोई है पे ड्यूटी में? विश्वास जी यहाँ से सब खाली करो, राइट साइड में जो है चेयर तुलो दिखे नहीं चले जाए, चेयर गुला तो दिखे नहीं चले जाओ, जा चेयर फिर तो दिखे नहीं चले जाओ, देखेंगे इसको छोड़ो वहाँ पे जो है ওই দিকে দিয়ে দাও, ওইখানে দিয়ে দাও, যাও। মেডিকেল সায়েন্স বলছে 100 মিনিটের মধ্যে কোন সাপে কাটা রোগীর যদি শরীরে, এখানে যদি ডক্টর থেকে তাকে জিজ্ঞাসা করবেন, আমি যদি ভুল বলি, আমার যদি ভুল হয়ে থাকে আমি শুধরে নেব। 100 মিনিটের মধ্যে 100 মিলিগ্রাম যদি অ্যান্টিভেনাম, তাকে এবিএস বলা হয়, সে যদি শরীরে দেওয়া হয়, তাহলে সেই সাপে কাটা রোগীটি বেঁচে যেতে পারে। আবার আপনাদের এখানকার আমি খবর দায়িত্ব নিয়ে বলতে পারি, এমনও খবর আছে সাপে কেটেছে সাথে সাথে মারা গিয়েছে। ভুল বলছি নাকি? মেডিকেল সায়েন্স তাহলে ভুল, নাহলে আমি ভুল, দুটোর মধ্যে একটা হবে তো? কিন্তু না, আমি আর যেটা বলছি সেটাও সঠিক, আর মেডিকেল সায়েন্সটাও সঠিক। কিন্তু তাহলে তৎক্ষণিক মারা যায় কেন? সাপে কাটেছে, সাপে কেটেছে এই ভয়ে, আতঙ্কে তার হার্ট ফেল করে, হার্ট অ্যাটাক করে মারা যায়, আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। আমাদের কি করণীয়? আমরা যারা আতঙ্কে আছি এসআইআরের, এই আতঙ্কটাকে কাটাতে হবে। এসআইআরের যে গণনা ফর্ম আছে, কতগুলি কিছু কোশ্চেন আছে, এই ফর্মটাকে আমি একটু বড় করে নিয়ে এসেছি আপনাদের জন্য। সবার বাড়ি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গিয়েছে তো নাকি? কালো সাদা ফর্ম গিয়েছে তো? আমি শুধুমাত্র এটাকে একটু কালার করে ডিজিটাল মুডে নিয়ে এসেছি আপনাদের বোঝাবার জন্য। এইটা আজকে বোঝাবো, আপনাদের সময় আছে তো? আপনাদের সময় আছে শোনার, ধৈর্য আছে শোনার? তাহলে আমি অনুরোধ করবো একটু যে চটগুলো দিচ্ছে বসে পড়ুন, নাহলে পায়ে যন্ত্রণা হবে। বসার জায়গা দিয়েছে, রাস্তাটা কিনা জ্যাম হয়, সেই বসে পড়ুন। তো আমাদেরকে আতঙ্কিত করতে চাইছে। এখানে কিছু কোশ্চেন আছে, কিছু প্রশ্নের কোশ্চেন আমরা পকেটে করে নিয়ে ঘুরি,
পার্স থাকে না আমাদের বাড়ির পকেটে, পকেটে পার্স থাকে তো, ওর উত্তরগুলো ওই পার্সের মধ্যে রাখি আমরা ঘুরি। আর কিছু কোশ্চেনের উত্তর কোথায় আছে? 2002 এর ভোটার লিস্টে আছে, এটাতে উত্তর হয়ে যাবে। কিন্তু আমাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। জেরক্সের দোকানে গিয়ে হুটোপাটি করছে, ভোট খাওয়া খাই করছে, আগে কার জেরক্স করবে। কিন্তু নির্বাচন কমিশন আপনার কাছ থেকে কি চেয়েছে? 2 কপি পাসপোর্ট ছবি আর পেনের একটু কালি চেয়েছে। কেউ বলেছে কথা আপনাদের? সবাই আতঙ্কিত করছে, সবাই ভয় দেখাচ্ছে, সবাই আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তাই বন্ধুগণ, আপনি আমি এদের কথায় ফাঁদে পড়বো না, বিপদগ্রস্ত হব না। আমাদের কাজ কি হবে? বিপদ মুক্ত নিজেকে রাখতে হবে, আতঙ্ক মুক্ত রাখতে হবে। সে বিষয়ে আমি কিছু চর্চা করব। তার আগে গুটি কয়েক কথা। ওবিসি সংশোধন আইন, ওয়াকফ সংশোধন আইন 2025 সাল বাতিলের জন্য দাবি তুলতে হবে। আপনারা জানেন, মুসলমানদের মাসিয়া, মুসলমানদের ভালো খারাপের দায়িত্ব নিয়ে রাখা মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে যখন রাজ্যে আন্দোলন সংগঠিত করতে যাচ্ছিলেন, আপনি আপনার মাদ্রাসা, আপনার মসজিদ, আপনার ধর্মস্থান, আপনার কবরস্থান, আপনার ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রের সরকার আইন করে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সেই সময় আপনি আমি যখন রাস্তায় নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করতে গিয়েছিলাম, তখন মমতা ব্যানার্জি বলেছিল যে এটা দিল্লির বিষয়, দিল্লি গিয়ে আন্দোলন করুন। আর তারাই নির্লজ্জের মতো এসআইআর নিয়ে আমাদেরই রাজ্যে আন্দোলন করছে। দিল্লির যেখান থেকে এসআইআর এর ঘোষণা দিয়েছে তার সদর দপ্তরটাও কিন্তু দিল্লিতে। তাহলে আমরা আজকে কি বলবো? ওয়াকফের জন্য আন্দোলন করার আপনি দিল্লি নিদান দিয়েছেন, কোন মুখলি আপনি এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের রাজ্যে আসছেন? বলবেন না? মাথায় রাখতে হবে, ভুলে যাবেন না। আমরা ভেবেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করব, মমতা ব্যানার্জি আমাদের সহযোগিতা করবে, তাই না? আন্দোলনটা কার বিরুদ্ধে ভাই? এই কার বিরুদ্ধে? কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তাহলে তৃণমূল ভেবেছিলাম সহযোগিতা করবে, সহযোগিতার বাইরে গিয়ে অসহযোগিতা করেছে। হাজার হাজার মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। নওশাদ সিদ্দিকী সেই মিথ্যা মামলার বাইরে যায়নি। একদিনে ওয়াকফ সংশোধনী আইনের নিয়ে আমার নামে 5টি মামলা দিয়েছে। আমার বড় কথা নয়, আমি আমার মামলা বুঝে নেব, আমি জেল জরিমানা বুঝে নেব। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, শুধু ভাঙড়ে ডিভিশনে 3000-এর অধিক মুসলিম ছেলেদের নামে মিথ্যাভাবে এই মমতা ব্যানার্জি সরকার মামলা দিয়েছে। ওদের বিরুদ্ধে মামলা কেন হয়েছে? মাদ্রাসা বাঁচাবার জন্য এসেছিল, মসজিদ বাঁচানোর জন্য এসেছিল, কবরস্থান বাঁচানোর জন্য এসেছিল, ঈদগাহ বাঁচানোর জন্য এসেছিল, সংবিধান বাঁচানোর জন্য এসেছিল। আর বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিল। মমতা ব্যানার্জি ওদের নামে মিথ্যা মামলা কতজনের নামে দিয়েছে? 3000-এর অধিক মানুষের নামে দিয়েছে। তারা সবাই ধর্মে মুসলমান। তাই সময় এসে ওদের জবাব দিতে হবে না? হবে না? যারা আমাদের ভোট নিয়ে দিল্লিতে গিয়েছিল, আমরা ভেবেছিলাম দিল্লিতে গিয়ে ওয়াকফের তারা চরম বিরোধিতা করবে। আর আমাদের রাজ্যে পিছনে মহিলারা আছে, সে বসো না ভাই, তোমরা কেন কথা শুনতে অসুবিধা হয় বলো? তোমাদের মহিলারা আছে পিছনে, এখানে সমস্ত মহিলাদের ডিস্টার্ব হচ্ছে তো। ওখানে বসছেন, এখানে বসতে পারছেন না? কি আজব লোক বলতে সব, কি আজব লোক বলে এগুলো সব। তা ছেড়ে দাও মহিলাদের জায়গাটা, ছেড়ে দাও, সরো সরো। এই বাসের এখানে গেল, সরুন তো ভাই, আপনি সরে যান, তাহলে বসুন এখানে। মহিলাদের ডিস্টার্ব হচ্ছে ওখানে, হাঁটাও এখান থেকে, হাঁটাও একদম। কি আজব কিসিমের লোক বলতে। মায়েরাও তো এসছে, মায়েরাও তো এসআইআর নিয়ে আতঙ্কিত, মায়েরাও তো ওয়াকফ বাঁচানোর লড়াই আছে, মায়েরাও তো ফেক এসটিএসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে, মায়েরাও তো ওবিসি লিস্ট নিয়ে মুসলমানদের সাথে দ্বিতীয়তা করেছে, তার বিরুদ্ধে কথা বলছে। আমাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে, নাহলে উন্নতি হবে না। স্বাধীনতার 78 বছর পরে আপনাকে এসে ভয় দেখাচ্ছে কি? আপনি জানেননি বলে কি ভয় দেখাচ্ছে? এই ফর্মে নাকি নাম ভুল এলে দেশ থেকে তাড়িয়ে দেবে। কোন জায়গায় লেখা আছে ফর্মের মধ্যে? দেখুন তো, কোন জায়গায় লেখা আছে? আমাদেরকে জানতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না। হয়ের দিকে না তাকিয়ে নিজের কানে হাত দিয়ে দেখুন তো ফর্মের মাথায় কি লেখা আছে। ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম লেখা আছে, এখানে আপনার নাগরিকত্বের ফর্ম লেখা আছে কি? তাহলে আপনারা তো ভয় পেয়ে যাচ্ছেন। ভয় দেখাচ্ছে কারা? ভোট লুটেরারা, ভোট চোরেরা আপনাদের ভয় দেখাচ্ছে। 2021 সালে ভয় দেখিয়েছিল সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, সিএ যে আইন আছে, নাগরিকত্ব দেওয়ার আইন, কোথায় নাগরিকত্ব কেড়ে নেবে ওই অ্যামেন্ডমেন্টে ছিল বলতে পারবেন?
কিন্তু আমাদের ভুল, আমাদের কি খেপিয়ে তুলেছিল। সেখানে খেপিয়ে তোলা হচ্ছে, আমাদের জানতে হবে, বুঝতে হবে অ্যাকচুয়ালটা কি, জানতে হবে। না জেনে আমরা কি করছি, আমরা শুধু হই 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 করছি, হই হই কোনো সমাধান হয় না। বন্ধুগণ, যেটা বলছি, কেন্দ্রের বড় বড় বিজেপি সরকার মুসলিম বিরোধী, মানবতা বিরোধী, দলিত বিরোধী, আদিবাসী বিরোধী, পিছিয়ে বর্গের মানুষ বিরোধী, গরিব বিরোধী কেন্দ্রের বিজেপি সরকার আইন নিয়ে এসে ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের জান থাকতে আমরা এই সম্পত্তিকে ছাড়বো না। এরা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত দিচ্ছে না, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানের একাধিক ধারার উপরে আঘাত দিচ্ছে। তাই আমরা একদিকে লড়াই করব ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য, ঠিক সাথে সাথে লড়াই করব সংবিধানের আর্টিকেলকে বাঁচানোর জন্য। সুপ্রিম কোর্টে মামলা চলছে, কোন অভিষেক ব্যানার্জি, কোন মমতা ব্যানার্জি, কোন আপনার তৃণমূলের সরকার তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়নি। এই আইএসএফ এর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী, আরো কিছু পশ্চিম বাংলার মানুষ, সারা রাজ্যে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বলে সেই মামলার এখন হিয়ারিং চলছে। এটা মাথায় রাখবে। যাদের ভাবছেন আপনার মসজিদকে বাঁচাবে, সে সুপ্রিম কোর্টে মামলা করতে যায়নি। আর যাদের বোঝানো হচ্ছে নওশাদ তো অমুকের দালাল, তাহলে সেই যদি দালালি হয়, তাহলে যে আমাকে নাকি টাকা দিয়ে রাজনীতি করাচ্ছে, বুঝতে পারছেন কি বলছি, তার নিয়ে আসা আইনের বিরুদ্ধে আমি আবার লড়াই করতে যাচ্ছি। এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত, হয়তো এতক্ষণ মাদ্রাসা মসজিদ কেড়ে নিত যদি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের মতো যারা মামলা না করতো। কিন্তু আমাদের মধ্যে লিস্টে কি মমতা ব্যানার্জি নাম আছে? তাহলে মমতা ব্যানার্জি কি বলেছিল, যে ক্ষমতা একটা মোবাইল দাও, একটা মোবাইল দাও, তুমি তোমার কাজ করো, মোবাইলটা তাড়াতাড়ি দাও, তুমি তো লাইভ নাকি দিচ্ছিলে, এটা ঘুরি দাও তো তুমি। মমতা ব্যানার্জি কি বলেছিলেন মনে আছে? দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। আমাদেরকে শপথ নিতে হবে, সামনে 2026 সালের ইলেকশন আসছে। 2025 সালে বিজেপি এমন আইন নিয়ে এসেছে, আমরা আতঙ্কিত। আমার মাদ্রাসা আমি ফিরে পাবো কি? আমার মসজিদ আমি ফিরে পাবো কি? আমার দাদু, আমার পরদাদু, আমার বাপের কবরটা যেটা আছে ওটা কি সরকার কেড়ে নেবে নাকি? এই যখন বিষয় নিয়ে আতঙ্ক, আমার ঈদগাহটা থাকবে কি থাকবে না, আমার মাদ্রাসা থাকবে কি থাকবে না, আমার মসজিদটা থাকবে কি থাকবে না, সেই সময় মমতা ব্যানার্জি নিদান দিয়েছিল, দিল্লির বিষয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো। তাই আমি আপনাদের বলবো, ভালো লাগলে খাম চিহ্নকে ভোট দেবেন, ভালো না লাগলে দেবেন না, পছন্দ হলে আইএসএফ কে ভোট দেবেন। কিন্তু একটা শপথ করতে হবে, 2026 সাল আসছে, যে মমতা ব্যানার্জির কাছ থেকে আশা করেছিলাম মাদ্রাসা মসজিদ কবরস্থানের জন্য সে আন্দোলন করবে, তার পরিবর্তে আমাদেরকে দিল্লি যাওয়ার নিদান দিয়েছে। তাই 2026 সাল এসছে, যখন ভোট চাইতে আসবে আমরাও সবাই দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দেব। হবে তো নাকি? বুঝিয়ে দিতে হবে। আমরা 2026 সালে যখন ভোটের নোটিফিকেশন আসবে, আমরা আমার বাড়ির দরজাতে বড় হাতে লিখে দেব যে ওয়াকফ বাঁচানোর সময়ে আপনি আমাদেরকে দিল্লি যাওয়ার কথা বলেছেন, আমার দ্বারে আপনি ভোট চাইতে আসবেন না, ভোটে চাইতে হলে আপনি দিল্লিতে গিয়ে ভোট চান। লিখবেন তো নাকি? আমি কিন্তু আমারটা বোঝার চেষ্টা করবেন। আমি কি বললাম ওয়াদা করুন আইএসএফকে ভোট দেবেন, এটা বলেছে একবারও? কিন্তু ওয়াদা করতে হবে একে জবাব দেওয়ার জন্য। মাদ্রাসা মসজিদ ঈদ, আচ্ছা আমরা বিজেপিকে কেন ভোট দেবো? দেবো না তো আমরা, আমি তো দেবো না। আমার গলায় যদি ছুরি ধরে আমি তো দেবো না। আপনারা নিশ্চিতভাবে দেবেন না, কারণ সংবিধান বিরোধী কাজ করে, দলিত আদিবাসী মুসলিম বিরোধী কাজ করে, গরিবের বিরুদ্ধে ওরা। তাই তো নাকি? ওরা আইন নিয়ে এসে মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, তাই তো? তাই জন্য ওর বিরুদ্ধে, তার বিরুদ্ধে ভোট হবে আমাদের। তাহলে ওই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করতে যাচ্ছি, যারা মিথ্যা মামলা দিয়ে শামশেরগঞ্জের প্রায় 700, আমি আপনাদের বলি প্রায় 700 মানুষকে এখনো জেলের মধ্যে রেখেছে, কে জানে? মোদি নয়, মমতা। এটা মাথায় ঢুকিয়ে রাখুন। দুটো মই হচ্ছে মোস্ট ডেঞ্জারাস, মোদি আর মমতা। এই দুটো শক্তিকে আমাদের পরাস্ত করতে হবে। এক থেকে পরাস্ত করে অন্যটাকে যদি ভাবেন ওই মো থেকে মো টেনে এসে এর সাথে জুড়ে যাবে। তাই সময় এসেছে, সামনে নির্বাচন, ডবল এমকে কি করতে হবে? বিসর্জন দিতে হবে। 750-র কাছাকাছি, 700 থেকে 750
মুসলিম নিরীহ যুবক এখনো জেলের আছে, প্রায় আজকে 8 মাস হতে চললো। বুঝতে পারছেন কি বলছি? কে রেখেছে তাদেরকে জেলে? মোদি নয়, মোদির জেলে বন্দী নয়, দিদির জেলে আছে, মানে দিদি মামলাটা করেছে। নিরীহ ছেলে, খবর দেখেছেন? একটি মায়ের কানে সোনার দুল ছিল, বিক্রি করে তাকে সংসার চালাতে হচ্ছে। কার বাড়ির মা? আপনার আমার বাড়ির মা নয়। এটা কে করেছে? মমতা ব্যানার্জি। ওই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ফাঁসি দিতে হবে, অসুবিধা হবে, তাদের ফাঁসিতে চড়িয়ে দিন। কিন্তু নিরীহ মানুষকে যারা ওই রকম ভাবে জেলে রেখেছে তাদের বিরুদ্ধে লড়াই হবে তো? তাহলে আগামী 2026 সালে ইলেকশনের সময় বাড়িতে যখন ভোট চাইতে আসবে, তখন আমরা তাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখাতে পারবো তো? এই সাহসটা আছে তো নাকি? আপনি ভাববেন কি হবে রে বাবা, আমি ওখানে বলে যাচ্ছি যদি প্রসঙ্গ নয়। আপনি কি ভাববেন বিজেপিকে আটকাতে গেলে